দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সঙ্গে রয়েছি আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায়ের অক্ষশক্তি চুক্তি এবং মৈত্রী শক্তি গঠন, এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তো এই পঞ্চম অধ্যায়ের প্রথম যুদ্ধ সম্পর্কে আমি তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, আর গত ক্লাসগুলোতে আমি হিটলারের নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ, যে দুটি মতবাদ বা যে দুইজন ব্যক্তি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পিছনে প্রধানত ভূমিকা রেখেছিল, সেই দুজন সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করেছি, আলোকপাত করেছি এবং ধারণা দিয়েছি। তো সেই দুইজন ব্যক্তির সাথে সেই দুইটি দেশ, ইটালি এবং জার্মানি, এর সাথে জাপান যুক্ত হয়ে এই যে চুক্তিটি গঠন করেছিল তার নাম হলো অক্ষশক্তি চুক্তি। তো এই অক্ষশক্তি চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, মানে সবচেয়ে বেশি দায়ী ছিল যে চুক্তিটি, যে আমরা প্রধানত বলে থাকা হয় যে হিটলারই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পিছনে সবচেয়ে বেশি দায়ী, এবং তিনি শুরু করেছিলেন পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। তারপরও মানে উনার একক প্রচেষ্টায় এটি হয়নি, তার সাথে যুক্ত হয়েছিল ইটালির ফ্যাসিবাদ এবং জাপান। এই তিনটি দেশ একত্রিত হয়ে যে 1936 সালে যে মৈত্রী চুক্তির বন্ধনে আবদ্ধ হয়েছিল, সেই চুক্তিটিই হলো অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত ইতিহাসে। তো এই প্রথমে এই তিনটি দেশ চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই তিনটি দেশের সাথে আবার রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং ফিনল্যান্ড, এই দেশগুলিও এই চুক্তির সাথে যোগদান করে এবং চুক্তিকে আরেকটু সমৃদ্ধ করেছিল। তো এভাবেই এই অক্ষশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই অক্ষশক্তি চুক্তির দ্বারাই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে 1939 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই অক্ষশক্তি চুক্তিটি সম্পাদিত হয়েছিল দুটি পর্যায়ে, অর্থাৎ প্রথম পর্যায়ে ছিল যেটা ছিল জার্মান এবং ইতালির মধ্যে 1936 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল, সেটা জার্মান এবং ইতালির মধ্যে। সেই চুক্তিটি প্রথম পর্যায়ে সম্পাদিত হয়। এই চুক্তিটি সম্পাদনের বেশ কিছু কারণ ছিল। কারণের মধ্যে ছিল আবিসিনিয়ার বিরুদ্ধে ইতালির আগ্রাসন নীতি। এই ইতালির আবিসিনিয়ার বিরুদ্ধে যে আগ্রাসী নীতিটা অবলম্বন করেছিল, সেটা আবার জার্মানি সমর্থন করে। কাজেই যেহেতু উভয় পক্ষের চাওয়া পাওয়ায় মিলে যায়, সেই জন্য তারা একটি চুক্তিতে আবদ্ধ হয়। অর্থাৎ আবিসিনিয়ার প্রতি আগ্রাসী নীতি একদিকে যেমন ইতালির ছিল, অন্যদিকে তেমন জার্মানিরও ছিল। তো যেহেতু ইতালি এটা আক্রমণটা করেছে, এই আগ্রাসী নীতি অবলম্বন করেছে, সেহেতু জার্মানিও তাকে সমর্থন করে। আর এই সমর্থনের প্রেক্ষিতেই এই চুক্তিটি সম্পাদিত হয়। জার্মানের ভার্সাই সন্ধির শর্ত লঙ্ঘন, মানে একদিকে যেমন ইতালির আবিসিনিয়ার প্রতি আগ্রাসী নীতি সমর্থন করে জার্মানি, অন্যদিকে আবার জার্মানি যে ভার্সাই সন্ধির চুক্তিটি লঙ্ঘন করলো, সেটাও আবার ইতালি সমর্থন করে। তো কাজেই ইতালি জার্মানির কর্মকাণ্ড সমর্থন করা এবং জার্মানির ইটালির কর্মকাণ্ড সমর্থন করা, এবং দুটোই আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হওয়ায় তারা উভয় পক্ষে এই 1936 সালের সেপ্টেম্বর মাসে এই চুক্তিটি সম্পাদন করে। এছাড়াও এই যে রাইনল্যান্ড নদী এবং সুরক্ষা, রাইনল্যান্ডের যে সুরক্ষা,
জার্মানির সেই সুরক্ষার ক্ষেত্রেও ইটালি প্রতিশ্রুতি দেয় যে জার্মানিকে সহযোগিতা করবে। তো এই সব কারণেই তাদের মধ্যে এই চুক্তি তারা আবদ্ধ হয়। সবচেয়ে বড় যে কারণ ছিল ইতালি এবং জার্মানির, সেটা হলো রুশ বিপ্লবের বিরুদ্ধে তাদের মনোভাব। অর্থাৎ রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের যে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছিল রাশিয়াতে, সমাজতন্ত্র প্রবর্তন হয়েছিল, এটা ছিল হিটলার এবং মুসোলিনির খুবই অপছন্দের একটি মতবাদ, যে কারণে তারা এই রাশিয়ার বিরুদ্ধে বা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও তারা কিছুটা একমত ছিল যে তাদের সমর্থন করত না। এটাও তাদের রাশিয়াকে একটু সমুচিত শিক্ষা দেওয়াও তাদের উদ্দেশ্য ছিল এই মৈত্রী চুক্তি গঠনের পিছনে, অক্ষশক্তি চুক্তি গঠনের পিছনে। অক্ষশক্তির প্রথম পর্যায় ছিল এটি। দ্বিতীয় পর্যায়ে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অক্ষশক্তি 1936 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এটি সম্পাদিত হয় জার্মান এবং জাপানের মধ্যে। অর্থাৎ জার্মান এবং জাপানের মধ্যে যে কারণে চুক্তি সম্পাদিত হয়েছিল সেটি হলো কমিন্টার্ন বিরোধী চুক্তি। অর্থাৎ কমিন্টার্নরা হচ্ছে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কমিন্টার্ন। তো এই কমিন্টার্ন, জাপান এবং জার্মানি উভয় পক্ষই এই কমিউনিস্ট বা হচ্ছে রুশ বিপ্লবের বিরোধী ছিল, যে কারণে তারাও একটি কমিন্টার্নদের হাত থেকে বাঁচার জন্য তারা আবার একটি চুক্তিতে আবদ্ধ হতে চেয়েছিল। রুশ বিপ্লবের সাম্যবাদের প্রভাব থেকে নিজেদের রক্ষা করাই ছিল এই কমিন্টার্ন বিরোধী চুক্তির উদ্দেশ্য। তো রুশ বিপ্লবের হাত থেকে বাঁচতে জাপান এবং জার্মানি উভয় পক্ষই চিন্তা করলো একা একা একটি দেশ তাদেরকে কোনোভাবে প্রতিহত করতে নাও পারতে পারে। এই কারণে উভয়েই যেহেতু এই কমিন্টার্ন বিরোধী, এই জন্য তারা চুক্তিবদ্ধ হলো 1936 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এটি প্রথম 19 শতকে মার্কস এবং অ্যাঙ্গেলস প্রতিষ্ঠা করেছিল। এই রুশ বিপ্লব, এর আগেই বলেছি। 1935 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বিতীয় কমিন্টার্নের 7ম সম্মেলনে ফ্যাসিবাদের আগ্রাসী চরিত্র নিয়ে বুলগেরিয়ান কমিউনিস্ট নেতা গিওর্গি দিমেভ একটি পত্র উপস্থাপন করেন। তার উপস্থাপিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারণা কমিন্টার্ন গ্রহণ করার বিপরীতেই 1936 খ্রিস্টাব্দে হিটলার, মুসোলিনি এবং জাপান সরকার কমিন্টার্ন বিরোধী অক্ষশক্তি জোট গঠন করে। অর্থাৎ একদিকে জাপান এবং জার্মানি এই কমিন্টার্ন বিরোধী জোট গঠন করে, অন্যদিকে ঠিক ওই সময়েই এই রুশ নেতারা তাদের সম্মেলনে, 7ম সম্মেলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একটি বক্তব্য পেশ করে বা পত্র প্রকাশ করে। তো এই কারণে তারা ফ্যাসিবাদী নেতা মুসোলিনিও বা ইটালির মুসোলিনি, ফ্যাসিবাদের প্রবক্তা, উনিও দেখলেন যে আসলে এই রুশ বিপ্লবের নেতারা ফ্যাসিবাদকেও পছন্দ করছে না। একদিকে জাপান জার্মানি রুশ বিপ্লবের বিরোধী, কমিন্টার্ন বিরোধী যে জোট গঠন করেছে, তো ইটালি আবার অন্যদিকে জাপান আর জার্মানি এবং ইটালির মধ্যেও আলাদা একটি চুক্তি ছিল। তো এই কমিন্টার্ন বিরোধী চুক্তির সাথেও ইটালি তখন যুক্ত হয়ে গেল। এভাবেই এই 1936 সালে সম্পাদিত হয় ইটালি, জার্মান এবং জাপানের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়, সেটি ইতিহাসে অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত। তো আমরা দেখছি যে আসলে প্রথমেই বিশ্বযুদ্ধ সম্পন্ন করার উদ্দেশ্য নিয়ে তারা চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু চুক্তিটি পরবর্তীতে হিটলারের চুক্তিতে তাদের এই শর্ত ছিল যে যদি কোনো দেশ, ইউরোপিয়ান কোনো দেশ বা সোভিয়েত ইউনিয়ন তাদেরকে যদি কোনোভাবে আক্রমণ করে, তাহলে একে অপরকে সহযোগিতা করবে এবং বিপরীত পক্ষকে তারা প্রতিহত করবে। তো এই চুক্তির শর্ত অনুযায়ী যখন হিটলার 1939 খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করলো, তখন এই ইটালি এবং জার্মানিও এই
তাদেরকে সহযোগিতা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এভাবেই তো দেখা যাচ্ছে যে এই অক্ষশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত করবে এরকম উদ্দেশ্য নিয়ে চুক্তিবদ্ধ না হলেও যুদ্ধটি আসলে এই অক্ষশক্তি চুক্তির দ্বারাই শুরু হয়েছিল এবং পরবর্তীতে তারা পরাজিত হয়েছিল। তো অক্ষশক্তি চুক্তি যখন তারা জোটবদ্ধ অবস্থায় হিটলার 1939 খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল, তখন মৈত্রী শক্তি জোট নামে ইউরোপে আরেকটি শক্তি 1941 সালে আত্মপ্রকাশ করলো, একটি চুক্তি, এবং এই চুক্তিটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রথমেই এই ইউরোপিয়ান অন্যান্য দেশের মধ্যে জার্মানি, জাপান, ইতালি বাদ এই তিনটা দেশ তো নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হলো, কিন্তু অন্যান্য ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা তাদের মধ্যে তেমন কোনো চুক্তিবদ্ধ হতে দেয়নি। এখানে হিটলারের কিছু কূটনৈতিক চাল ছিল, কারণ এইসব দেশের সাথে কোনো না কোনো চুক্তিতে তিনি আবদ্ধ ছিলেন এবং কৌশলগতভাবে চুক্তিগুলো এমন ছিল যে তারা কেউই হিটলার বা জার্মানি বিরোধী কোনো চুক্তিবদ্ধ হতে পারছিল না। জার্মানির সাথে তাদের আলাদা আলাদা চুক্তি থাকার কারণে তারা ইউরোপে আলাদাভাবে সংগঠিত হতে পারছিল না। এভাবে জার্মানি একটা হিটলার কৌশল প্রয়োগ করে ইউরোপীয়দের মধ্যে, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, এদের মধ্যে যাতে কোনো চুক্তিবদ্ধ হতে তারা না পারে সেভাবেই তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তো যখন এভাবে তারা চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু তাদের মধ্যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা চুক্তি হয়েছিল ইতিপূর্বে। সেই চুক্তিতে তারা বলেছিল যে তাদের চুক্তির শর্ত ছিল যে যদি কোনো দেশ পোল্যান্ড আক্রমণ করে, এদিকে তারা ধারণা করেছিল যে জার্মানি বা ইটালি যদি কোনো দেশকে আক্রমণ করে, বিশেষ করে হিটলার যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে সেটা হবে সোভিয়েত ইউনিয়ন, কারণ সোভিয়েত ইউনিয়নের প্রতি ক্ষোভ ছিল এই হিটলারের। জার্মানি যে কখনো পোল্যান্ড আক্রমণ করে বসবে এটা কিন্তু ফ্রান্স বা ব্রিটেন চিন্তা করেনি। তবুও তারা সেই সময়ে পোল্যান্ডেরকে সহযোগিতা করতে চেয়েছিল এবং পোল্যান্ডের সাথে তাদের একটা চুক্তি হয় ফ্রান্স এবং ইংল্যান্ডের। তারা এই চুক্তিতে একটি শর্ত থাকে যে পোল্যান্ডকে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে তাহলে ফ্রান্স এবং ইংল্যান্ড তাদেরকে যৌথভাবে সহযোগিতা করবে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার যেহেতু ফ্রান্স এবং ইংল্যান্ড ভাবেও নাই যে পোল্যান্ড আক্রমণ করবে হিটলার, কিন্তু হিটলার সেই পোল্যান্ডে আক্রমণ করলো এবং পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলো। তো ফ্রান্স এবং ইংল্যান্ডও পোল্যান্ডকে সহযোগিতা করার জন্য, যেহেতু আগে থেকেই তারা এই শর্তে চুক্তিবদ্ধ ছিল, তারাও পোল্যান্ডকে সহযোগিতা করতে অগ্রসর হলো। যখন তারা অগ্রসর হলো তখনই আসলে দ্বিতীয় যুদ্ধের দামামা বেজে উঠল। তো এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কিন্তু ইউরোপে কোনো চুক্তি নেই, তাদের মধ্যে কোনো এরকম কোনো নেই। 1939 সালে যুদ্ধ শুরু করেছে অক্ষশক্তি, কিন্তু তখনও ইউরোপে ফ্রান্স, ইটালি, জার্মানি এদের মধ্যে কোনো চুক্তিতে আবদ্ধ ছিল না তারা। তো এরকম অবস্থায় একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে কিছু বিষয় থাকে, সেই কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন 1941 সালে 19 সেপ্টেম্বর একটি সম্মেলনের মাধ্যমে, মস্কোয় অনুষ্ঠিত একটি সম্মেলনে তারা একটি চুক্তিতে আবদ্ধ হয় একে অপরকে সহযোগিতা করার জন্য এবং হিটলারের আক্রমণ প্রতিহত করার জন্য। এবং এই চুক্তি ইতিহাসে মিত্র শক্তি জোট নামে পরিচিত, এটার মনে করা হয় যে হিটলারের আক্রমণ থেকে বিশ্বকে বাঁচানোর জন্য এই চুক্তিটি করা হয়েছিল বিধায় একে আবার মহৎ মৈত্রী শক্তিও বলা হয়ে থাকে। তো এভাবেই
আসলে এই দুটি জোট যদিও ইউরোপের অন্যান্য শক্তিবর্গ জার্মানি জাপান ইটালি বাদে অন্যান্য শক্তিবর্গ তখনও চুক্তিবদ্ধ ছিল না, কিন্তু পরবর্তীতে এই মৈত্রী জোটই, এই মিত্র শক্তি জোট বা মহৎ শক্তি জোট, পরবর্তীতে মহৎ মৈত্রী শক্তি বা মিত্র শক্তি জোট, এই জোটই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে এবং তারা হিটলারকে এবং অক্ষশক্তিকে পরাজিত করে ইতিহাসে একটি সর্বময় ক্ষমতার, মানে বিশ্বের ইতিহাসে একটি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। এবং আমেরিকা পরাশক্তি হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে, যুদ্ধের পর থেকেই আত্মপ্রকাশ করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়ে ওঠে মহাপরাক্রমশালী এবং পরাশক্তি। তো এভাবেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো এবং মিত্রশক্তি জোট জয়লাভ করে 1945 সালে শেষ হয় এই যুদ্ধ। তো এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে, যুদ্ধ শুরু করার পিছনে হিটলার মুসোলিনি এরা দায়ী থাকলেও, অক্ষশক্তি জোটই প্রধানত দায়ী থাকলেও, এই আসলে এটা ছিল একদম প্রত্যক্ষ কারণ, কিন্তু এই যুদ্ধটি শুরু হওয়ার পিছনে আরো কিছু কারণ ছিল। সেগুলো ছিল পরোক্ষ কারণ, যেটা ধীরে ধীরে হিটলার মুসোলিনি জার্মানি ইটালি এবং জাপানকে এরকম একটি আক্রমণ করতে এবং একটি যুদ্ধ সংগঠিত করতে এগিয়ে দিয়েছিল। সেই কারণগুলোও আমাদের আসলে জানা দরকার। শুধু যে একটা কারণেই কিন্তু একটা বিশ্বযুদ্ধ সংগঠিত হতে পারে না। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হলো যুদ্ধ, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে কিছু কার্যকারণ থাকে, যেটার কারণেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলে যুদ্ধ শুরু হয়। তো এই কার্যকারণগুলো বা যে সুদূর প্রসারী যে কারণগুলো ছিল পরোক্ষ বা প্রত্যক্ষ, সেই কারণগুলি আমরা এখন জানব। প্রথমেই জার্মানির উগ্র জাতীয়তাবাদ। জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ও তাদের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদী মানসিকতা দেখা গেছে এবং তাদের সেই উগ্র জাতীয়তাবাদী মনোভাবই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের জন্য কারণ ছিল। ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেও হিটলারের উত্থান এবং তার উগ্র জাতীয়তাবাদী মনোভাব, এই নাৎসিবাদের উত্থান, নাৎসিবাদ সঙ্গে নিয়ে হিটলারের উত্থানই আসলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করার অন্যতম কারণ। ভার্সাই সন্ধির ত্রুটি, এটা হলো আমরা প্রথম বিশ্বযুদ্ধ যখন পড়েছি তখন জেনেছি যে আসলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্যারিস শান্তি সম্মেলনে যে ভার্সাই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল তার মধ্যেই নিহিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। তখনই আমরা এটা জেনেছি। তো আমরা আসলে এটাকে কিছুতেই অস্বীকার করতে পারি না যে কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে যখন অত্যাচার করা হয়, কোনো দেশ বা রাষ্ট্রকে যখন নির্যাতন করা হয়, তখন আসলে তার পিছনে তার আর কোনো কিছুই করার থাকে না, হয় তাকে সামনের দিকে এগোতে হবে, না হলে মৃত্যুবরণ করতে হবে। তো জার্মানি, হিটলারের মধ্য দিয়ে জার্মানি দেখতে পেয়েছিল সেই সামনের দিকে এগোনোর রাস্তা। তো এই ভার্সাই সন্ধি জার্মানিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে জার্মানি যে কোনোভাবে আবার এগিয়ে আসার রাস্তা খুঁজছিল এবং হিটলার এবং তার নাৎসিবাদের উত্থানই হলো সেই এর সামনে এগিয়ে আসার তাদের অবলম্বন ছিল। আর এই কারণে এই পরবর্তীতে হিটলার এই ভার্সাই সন্ধিকে অবমাননা করে এবং এই যেহেতু এই ভার্সাই সন্ধিটি ছিল জার্মানির জন্য একেবারে অপমানজনক একটি সন্ধি, তো সেই কারণেই তারা পরবর্তীতে হিটলারের মতো নেতৃত্বের যখন তারা আস্বাদন পেল এই জার্মান জাতি, তখন তারা হিটলারকে সমর্থন করে এবং হিটলারও এই বিভিন্ন কৌশল অবলম্বনের মধ্য দিয়ে এই ভার্সাই সন্ধিকে
ভার্সাই সন্ধির চুক্তিগুলি লঙ্ঘন করতে সুযোগ পেয়ে যায় এবং চুক্তি লঙ্ঘন করে। তো এই ভার্সাই সন্ধির ত্রুটিতে যদি আরেকটু ভার্সাই সন্ধির মধ্যে যদি জার্মানির প্রতি একটু মানবিক আচরণ করা হতো, তাহলে হয়তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন ইতিহাসে আর পড়তো না, পৃথিবীতে আর পড়তো না। প্রজাতন্ত্রের ব্যর্থতা। এখানে আমরা দেখছি যে জার্মানিতে সেই সময় যে উইমার প্রজাতান্ত্রিক সরকার ছিল, এই উইমার প্রজাতান্ত্রিক সরকার ছিল দুর্বল মানসিকতার। তারা এই প্যারিস শান্তি সম্মেলনে নিজেদের কোনো দৃঢ় মনোভাব প্রকাশও করতে পারেনি এবং তাদের উপরে যে শর্তই চাপিয়ে দিয়েছে তারা সেই শর্তই মেনে নিয়েছে এবং সেটা জার্মানির ক্ষেত্রে ছিল অত্যন্ত অপমানজনক এবং জার্মানির পক্ষে এটা ছিল ক্ষতিকারক, প্রচন্ড রকমের ক্ষতিকারক। তা সত্ত্বেও এই উইমার প্রজাতান্ত্রিক যে সরকার সেটা মেনে নেয়। এছাড়াও আভ্যন্তরীণ ক্ষেত্রে ছিল তা অনেক বিশৃঙ্খলা, যে কারণে জার্মানির জনগণ এই উইমার প্রজাতন্ত্রের প্রতি সন্তুষ্ট ছিল না। আর তারই সুযোগে, এই উইমার প্রজাতন্ত্রের দুর্বলতার সুযোগেই উঠে আসে হিটলার এবং তার নাৎসিবাদ এবং তার মধ্য দিয়েই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেনের তোষণ নীতি। জার্মানি যখন বেশ শক্তিশালী, হিটলারের হাত ধরে বেশ শক্তিশালী অবস্থানে চলে যায় এবং ভার্সাই সন্ধির চুক্তি লঙ্ঘন করে যখন জার্মানি সামরিক বাহিনী গঠন করতে থাকে, একটি দক্ষ শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে, তখন ব্রিটেন জার্মানির আক্রমণ থেকে বাঁচার জন্য কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং জার্মানির প্রতি তোষণ নীতি অবলম্বন করতে থাকে। জার্মানির এই তোষণ নীতির, ব্রিটেনের এই তোষণ নীতি দেখে মানে জার্মান ভেঙে একের পর এক রাজ্য দখল করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী নীরব থাকে। আসলে মানে জার্মানি যখন একের পর এক শর্ত লঙ্ঘন করছে, কিন্তু ব্রিটেন তাকে কোনো বাধা দেয়নি। তার কারণ তারা জার্মানিকে শক্তিশালী হতে দেখে তারা কিছুটা ভয় পেয়েছিল এবং জার্মানির আক্রমণ থেকে বাঁচার জন্য জার্মানির প্রতি নমনীয় আচরণ করছিল। এটাও হিটলারকে আরো বেশি উগ্রবাদী হয়ে উঠতে সহযোগিতা করেছিল। স্পেনের গৃহযুদ্ধ। এই সময়ে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর আগেই স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধকে অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে মনে করে থাকে। 1936 খ্রিস্টাব্দে এই গৃহযুদ্ধে ক্ষমতাসীন প্রজাতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স অংশ নেয়। অপরদিকে বিদ্রোহী জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সেনাবাহিনীর অংশটিকে ক্ষমতায় বসাতে ফ্যাসিস্ট ইতালি, নাৎসি জার্মান এগিয়ে আসে। অর্থাৎ যেহেতু ইউরোপের দুটি পক্ষ দুই দিকে সমর্থন করছে ইউরোপের এই স্পেনের এই গৃহযুদ্ধে, কাজেই স্পেনের এই গৃহযুদ্ধ থেকেই ইউরোপের এই দুটি পক্ষের মধ্যে, ওখান থেকেই এক পক্ষ বিপরীত পক্ষের যে মতদৈন্যতা শুরু হয়ে যায় এবং একে অপরকে, যেহেতু স্পেনের গৃহযুদ্ধে যে পক্ষে জার্মানি, ইতালি এবং জাপান সমর্থন করেছিল, সেই পক্ষের বিপরীত পক্ষকে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এরা সমর্থন করায় ওখান থেকে প্রকাশ্য হয়ে যায় ইউরোপের দুটি পক্ষ। আর এই স্পেনের গৃহযুদ্ধ থেকে এই দুটি পক্ষের মতদৈন্যতা শুরু এবং এই দুটি পক্ষ প্রকাশ্য রূপ ধারণ করে। এই জন্য অনেকে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলেও ধারণা করে মত প্রকাশ করে থাকেন। ইতিমধ্যেই আমরা অক্ষশক্তি চুক্তি এবং মিত্রশক্তি জোট থেকে জানতে পেরেছি যে আসলে ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে সামরিক শক্তির একটি মহড়া শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনে যে চুক্তিগুলো হয়েছিল, সেখান থেকে আসলে কোনো চুক্তিতেই কোনো একদম স্থায়ী কোনো সমাধানের পথ বের হয়ে আসেনি। তার উপরে আবার লিগ অব নেশনসও ছিল ব্যর্থ একটি সংস্থা। তো সব মিলায়ে আসলে
তখন থেকেই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকেই ইউরোপ সন্তুষ্ট হয়নি যে প্যারিস শান্তি সম্মেলনে যে ভার্সাই সন্ধি বা অন্যান্য আরো কয়েকটি 5-6টি চুক্তি সেখানে হয়েছিল, কিন্তু কোনোটাই কোনো পক্ষই ঠিকভাবে মেনে নেয়নি এবং কোনো চুক্তি স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি, যে কারণে পরবর্তীতে সব দেশই সামরিক মহড়া শুরু করে দেয়। এবং জার্মানি তো যখন ভার্সাই সন্ধির চুক্তি ভঙ্গ করে তখন তো ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করে। এদিকে ফ্রান্স, ইংল্যান্ড সব দেশই জার্মানির সামরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে তারা একে একে সামরিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করতে থাকে, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি, এই মনোবৃত্তি থেকে সবাই সরে যায়। এবং সেই সরে যাওয়া থেকেই আসলে প্রত্যেকেই নিজ নিজ শক্তি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করে এবং এতেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পথ প্রশস্ত হয়। অর্থাৎ কেউই নমনীয় আচরণের দিকে আর মনোযোগী না হয়ে একে অপরকে ছাড় দেওয়ার কথা না ভেবে সবাই নিজ নিজ শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে, যাতে আক্রমণ হলে প্রতিহত করতে পারি। আর জার্মানি তো আক্রমণ করার মনোবৃত্তি নিয়েই শুরু করেছিল, কারণ জার্মানি ছিল ভার্সাই সন্ধির শর্ত দ্বারা অপমানিত এবং সেই অপমানের প্রতিশোধ নেওয়ার স্পৃহা তাদের মধ্যে ছিল, বিশেষ করে হিটলারের মধ্যে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে এই কারণে হিটলারের অবদান ছিল সবচেয়ে বেশি দায়ী বলা হয়ে থাকে। অনেকগুলো কারণ এখানে আমরা এর আগেও যখন এই অক্ষশক্তি গঠনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে হিটলারেরই ভূমিকা। এছাড়াও আরো বেশ কিছু কারণে আসলে আমরা কারণগুলো একে একে যেগুলো আলোচনা করলাম সেগুলোর মধ্যেও রয়েছে হিটলারের আসলে ওই ভার্সাই সন্ধির অপমানকে মেনে নিতে না পারা, এবং হিটলারই কিন্তু পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। তো দেখা যাচ্ছে হিটলারের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি ছিল। তো তার দায়িত্বগুলোর কারণের মধ্যে রয়েছে ভার্সাই সন্ধি লঙ্ঘন করার কারণে, আমরা আগেই দেখেছি ভার্সাই সন্ধি লঙ্ঘন করার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছিল, আর এই শর্ত লঙ্ঘন করেছিল হিটলার। এছাড়া জার্মানির উগ্র জাতীয়তাবাদের জন্য বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই উগ্র জাতীয়তাবাদের জন্মও দিয়েছিল হিটলার। এছাড়া জোট গঠন করে বিশ্বকে দুই শিবিরে বিভক্ত করা। দুই শিবিরে তো হিটলার নিজে বিভক্ত করে নাই, কিন্তু হিটলার একটা আলাদা শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল, যার মাধ্যমে বাকি অন্যান্য দেশগুলো আলাদা একটা শিবিরে বিভক্ত হয়ে যায়। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এই কারণেই আসলে হিটলারকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হচ্ছে। এছাড়াও হিটলার যে কারণে হিটলারকে আরো দায়ী করা হয়ে থাকে সেটা হলো হিটলার ক্রমে ক্রমে শক্তিশালী হয়ে উঠতে থাকে। আমি আগেই বলেছি এই ভার্সাই সন্ধির চুক্তি লঙ্ঘন করে যখন সামরিক বাহিনী গঠন করতে থাকে, এবং এছাড়াও হিটলার বেশ কিছু আন্তর্জাতিক তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বেশ কিছু কৌশল অবলম্বন করেছিল। আমরা যখন হিটলারের পররাষ্ট্রনীতি পড়েছি তখন দেখেছি অনেক ইউরোপের বিভিন্ন দেশের সাথে উনি অনেকগুলো চুক্তিতে আবদ্ধ করে রেখেছিলেন, যে কারণে এবং হিটলার যখন সামরিক বাহিনী গঠন করে বিশাল বাহিনী, শক্তিশালী বাহিনী গঠন করে, তখন ওই দেশগুলো আলাদা আলাদা ভাবে, বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড, এরা আক্রমণ হতে পারে যে কোনো সময়, এই ভয়ে আতঙ্কিত হয়ে কয়েকটি ছোট ছোট চুক্তি করে রেখেছিল জার্মানির সাথে, যে কারণে এই চুক্তিগুলো দ্বারা তিনি একটা তাদেরকে একতাবদ্ধ হতে না দিয়ে নিজের শক্তি সঞ্চয় করতে থাকে, এবং নিজের শক্তি সঞ্চয় শেষ হলে তিনি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। এখানে উইনস্টন চার্চিল বলছেন, হিটলারের লক্ষ্য ছিল ইউরোপের জার্মান আধিপত্য স্থাপন এবং ইউরোপের প্রধান শক্তিগুলোকে ধ্বংস করা। এজন্য তিনি বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন বর্জন করে নিজের সমরসজ্জা অব্যাহত রাখেন। তিনি সেন্ট জার্মেন সন্ধি ভেঙে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্ত করেন। পোল জার্মান আক্রমণ চুক্তি, মিউনিক চুক্তি ও রুশ জার্মান অনাক্রমণ চুক্তি তিনি সুবিধাজনক সময়ে ভেঙে দেন।
অর্থাৎ আমি আগেই বলেছি উনি বেশ কিছু চুক্তি করে রেখেছিলেন যাতে ইউরোপের অন্য গোষ্ঠীটি সংগঠিত হতে না পারে, কিন্তু উনার মনোবৃত্তি ছিল যখন তিনি যুদ্ধ শুরু করবেন এবং নির্দিষ্ট সময়ে ওই চুক্তিগুলোকে লঙ্ঘন করবেন, কারণ উনি কিছুটা একটু দূরভিসন্ধিমূলকভাবে চুক্তিগুলো করেছিলেন এবং কিছুটা তার মানসিক ইয়ে ছিল অবশ্যই ভার্সাই সন্ধির অপমান থেকে জার্মানিকে রক্ষা করবে এবং জার্মানি হবে ইউরোপের অর্থাৎ বিশ্বের একমাত্র শক্তিশালী রাষ্ট্র, যেটা আজকে ওই যুদ্ধে যদি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি জার্মানি জয়লাভ করত তাহলে জার্মানি হতো আজকের পরাশক্তি। যেহেতু মিত্রশক্তি জয়লাভ করেছিল আমেরিকার নেতৃত্বে, তাই আমেরিকা আজকে বিশ্বের পরাশক্তি। তো এভাবেই এই হিটলারের জার্মানিকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করানোর মনোবৃত্তি নিয়ে থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অনেক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কারণ হলো হিটলারের প্রতিশোধ স্পৃহাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সেই ঘটনা প্রবাহ তোমাদেরকে তোমাদের সাথে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। খোদা হাফেজ।